যত দূর পর্যন্ত চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কয়েক লক্ষের বেশি মানুষ আসছে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান ফিল্মের সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপাতি বিজয়কে দেখতে। কিন্তু তামিলনাড়ুর মাদুরাই শহরে হওয়া এই সমাবেশটা বেশ স্পেশাল, কারণ এইখানে ফিল্ম স্টার বিজয়কে দেখতে যত না মানুষ আসছে তার চেয়ে বেশি মানুষ এসছে রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাঘামের নেতা বিজয়কে দেখতে। এইখানে নায়ক পরিচয় না, বরং নিজের গড়া দলের প্রেসিডেন্ট হিসাবেই এই সমাবেশে আসেন অভিনেতা থেকে নেতা হয়ে যাওয়া এই বিজয়। 500 মিটারের লম্বা র্যাম্পে হাঁটতে হাঁটতে কি এন্ট্রিটা উনি নিছেন একবার দেখেন। ভারতে তো বটেই, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও হাজার হাজার বার শেয়ার হইতেছে, লাখ লাখ কমেন্ট আসতেছে, মানে উড়াধুরা অবস্থা। বিজয় একদিকে মোদিরে ধুয়ে দিছে, বিজেপির যে গণবিরোধী নীতি, তাদের যে ইসলাম বিদ্বেষ, এইটার সমালোচনা করছেন। তার স্পিচের মধ্যে মোদির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারির কথা শোনা যায়। এখন শত্রুর শত্রু আমার বন্ধু। বাংলাদেশে এমনিতেই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ব্যাপক জনসমর্থন আছে। প্লাস থালাপাতি বিজয় বাংলাদেশে আগে থেকেই সোশ্যাল আর মেইনস্ট্রিম মিডিয়ায় ট্রেন্ডিং। আপনারা হয়তো লিও মুভিটা অনেকেই দেখছেন। এরপরেই মানুষের মধ্যে কৌতূহল জন্মাইছে, কে এই থালাপাতি বিজয়, কেন তার এত ক্রেজ, কেন উনি রাজনীতিতে আইসে একেবারে ঝড় তুইলা ফেলছেন। নরেন্দ্র মোদী বা তামিলনাড়ুর এখন যে ক্ষমতাসীন দল, তাদেরকে হারানোর মতন সক্ষমতা তার দলের আসলেই আছে কিনা, এই সবগুলা ব্যাপার নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলেন থালাপাতি বিজয়কে একটা ট্রিবিউট দেওয়া যাক। থালাপাতি বিজয়ের মুখটা জাস্ট একবার দেখা গেল, স্ক্রিনে তার নাম একটা বার আসলো, এতেই অডিয়েন্সের কি অবস্থা চিন্তা করেন। ফুটেজে দেখা যাইতেছে সিনেমা হল যেন একেবারে কাঁপতেছে। থালাপাতি বিজয়ের ক্রেজ এতটাই বেশি, স্ক্রিনে জাস্ট তার নাম আসাটাই তার ভক্তদের পাগলামির জন্য যথেষ্ট। এমনিতেই সাউথ ইন্ডিয়ান সিনেমার হিরোরা মানুষের কাছে সুপারম্যান টাইপের ফিগার, কখনো রীতিমতো পূজা করা হয় তাদের। তবে এই থালাইভা রজনীকান্ত কিংবা থালাপাতি বিজয় একদিনে সুপারস্টার হন নাই। জোসেফ বিজয় চন্দ্রশেখরের জন্ম 1974 সালের 22 জুন তামিলনাড়ুর মাদ্রাসে, এখন যেটা চেন্নাই নামে সবাই চিনে। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নাম আছে, নাম হচ্ছে কলিউড। এইটার খুবই নাম করা একজন পরিচালক এস চন্দ্রশেখর, সে হচ্ছে থালাপাতি বিজয়ের বাপ। আর তার মা আবার খুবই বিখ্যাত একজন গায়িকা, নাম শোভা চন্দ্রশেখর। তাদের ছেলে এখন কি হবে সবারই জানা কথা। সেও আসলো ফিল্ম লাইনে। চেন্নাইয়ের লয়ালা কলেজ থেকে ব্যাচেলর শেষ করার আগেই সে ড্রপ আউট হয়ে অ্যাক্টিং এ চলে আসেন। সিনেমা উনি শুরু করেন মাত্র 10 বছর বয়সে শিশু শিল্পী হিসাবে। একদম কম বয়সেই অনেকগুলা পপুলার জনপ্রিয় ফিল্মের মধ্যে উনি শিশু শিল্পী বা সাপোর্টিং রোলে অভিনয় করে ফেলছেন। এর মধ্যে তো একটা ছিল সুপারস্টার রজনীকান্তের সাথে 1985 সালের ফিল্ম নানসিগাপ্পু মানিথান। বিজয়ের বাপ এই ফিল্মের ডিরেক্টর ছিলেন। যাই হোক, লিড রোলে বিজয় অভিনয় শুরু করেন 1992 সালে। উনার প্রথম ছবি নালাইয়া থিরপুর ডাইরেক্টর ছিলেন বাবা এস চন্দ্রশেখরী, প্রডিউসার তার মাই ছিলেন। 90-এর দশকে তার বেশ কয়েকটা ফিল্ম সাকসেসফুল হয়, সফলতা চলে এরপরেও আরো 19 থেকে 20 বছর পর্যন্ত। তবে ক্যারিয়ারের গ্রাফ উপরে উঠতে থাকে 2012 সাল থেকে। ওই বছর রিলিজ হয় 3 ইডিয়টস এর রিমেক নান্দান। আর বিজয়ের ক্যারিয়ারের তখন পর্যন্ত সবচেয়ে সফল সিনেমা থুপ্পাক্কি। এরপর একটানা সাফল্য আসছে 2024 পর্যন্ত। ততদিনে তো হিন্দি ডাবিং এর মাধ্যমে তামিল ছবি আমাদের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছায় গেছে বাংলাদেশে। এই সময় কাপ্থি, পুলিথেরি, মার্শাল, সরকার, বিগিল, মাস্টার, বিস্ট, ভারিসু, লিওর মতন সিনেমাগুলা বিজয়ের বিশাল একটা ফ্যান বেস ক্রিয়েট করছে পুরা ভারতে। স্পেশালি লিওর ক্রেজ তো অন্য লেভেলে ছিল। এই থালাপাতি বিজয় সবার পছন্দের নায়ক। উনি যখন রাজনৈতিক দল গঠন করে জীবনের নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছেন, এই কারণেই বিজয় এখন ভারত বলেন বাংলাদেশ বলেন দুই জায়গাতেই আলোচনার একদম শীর্ষে। এখন আপনি রাজনীতির কথা যদি চিন্তা করেন, বিজয় কিন্তু অলরেডি বইলা দিচ্ছেন যে উনি আর সিনেমাতে অভিনয় করবেন না, ফুল টাইম পলিটিশিয়ান হবেন। তার 69 নাম্বার ছবি জননায়কগণের কাজ চলতেছে, বাংলায় জননায়ক। এটা রিলিজ হবে 2026 সালের 9 জানুয়ারি। এন্ড এটাই হবে তার শেষ সিনেমা। উনার কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম অ্যাক্টর বিজয়। এই অ্যাক্টর বিজয়ের জার্নি মনে হয় এইখানেই শেষ হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন, উনি তাইলে এত সফল ফিল্ম লাইফ ছাইরা কেন এই রাজনীতির ভিতরে এসে ঝামেলার মধ্যে জড়াই গেছে? বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম বা ইংরেজিতে তামিল ভিক্টোরি ফেডারেশন 2024 সালের 2রা ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। এইটা কিন্তু মূলত একটা বামপন্থী রাজনৈতিক দল। এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আবার বিশাল ক্যাচাল চলতেছে, কারণ বাংলাদেশে বামপন্থী দেখলেই খুব কট্টর ডানপন্থীরা কি বলে, এই শাহবাগী গোসল কর। কিন্তু ভারতে আবার বিজয়ের এই বামপন্থী দল দেখে হয়তো বলতেছে সাব্বাস বাঘের বাচ্চা। বাংলাদেশি বামরা হয়তো তখন চিন্তা করতেছে हिपोक्रेसी की भी सीमा होती है।
যাই হোক, এই দলের আদর্শ মূলত সামাজিক সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মনিরপেক্ষতা। আপনি যদি ব্যক্তির কথা বলেন, এই আদর্শিক গুরু কারা এই দলের? ভারতের সংবিধান প্রণেতা ভীমরাও রামজি আম্বেদকর, দ্রাবিড়ার কাজাগাম মুভমেন্টের পেরিয়ার ইভি রামাস্বামী, ইনারা হচ্ছেন এই পার্টির আদর্শিক গুরু। পেরিয়ার রামাস্বামী এই মুভমেন্টটা শুরু করছিলেন মাদ্রাজ প্রেসিডেন্সিকে কেন্দ্র করে একটা দ্রাবিড় জাতি বা স্বাধীন দ্রাবিড় রিপাবলিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে। প্রশ্ন করতে পারেন, দ্রাবিড় তাইলে কারা? এই দ্রাবিড় জাতি মূলত দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কায় ছড়ায় আছে। মূলত দক্ষিণ ভারতের তামিল, তেলেগু, কন্নড় আর মালায়ালাম ভাষাভাষী জাতি হইতেছে দ্রাবিড় জাতি। এই আদর্শ ফলো করা একটা দল ভারতের বর্তমান পরিস্থিতিতে খুবই ইন্টারেস্টিং একটা রোল প্লে করতে পারে, কারণ ভারতে কিন্তু এখন হিন্দির আগ্রাসন চলতেছে। অন্য ভাষাভাষী মানুষের উপরে হিন্দি চাপায়া দেওয়ার একটা চেষ্টা চলতেছে। 1937 সালেও কিন্তু এমন হয়েছিল, তখন হিন্দিকে দক্ষিণ ভারতের বাধ্যতামূলক একটা সাবজেক্ট করা হয়েছিল। তখনই এই পেরিয়ার রামাস্বামী অ্যান্টি হিন্দি আন্দোলন করছিলেন। থালাপাতি বিজয় কিন্তু তার স্পিচে অনেকটা এইরকমই হিন্ট দিছেন। হিন্দুত্ববাদ আর হিন্দি চাপায় দেওয়ার চেষ্টায় থাকা বিজেপি সরকারকে উনি রীতিমতো চ্যালেঞ্জ করছেন। উনি বলতেছেন, আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি আর রাজনৈতিক শত্রু ডিএমকে। ডিএমকের ব্যাপারে একটু পরে বলতেছি। এত লক্ষ লক্ষ মানুষের সামনে উনি মোদির বিজেপির গণবিরোধী নীতি আর সেন্ট্রালাইজড মডেলের সরকার ব্যবস্থার সমালোচনা করছেন। একটু আগে যে ডিএমকে এর নাম বললাম, এরা কিন্তু তামিলনাড়ুর বর্তমানে ক্ষমতাসীন দল, পুরা নাম দ্রাবিড় মুনেত্রা কাজাগাম। বিজয় বলেন, এই ডিএমকে এর সাথে বিজেপির আসলে একটা রাজনৈতিক সমঝোতা আছে তলে তলে। ওরা নাকি শুধু উপরে উপরে বিরোধিতার নাটক করে। এখন দেখেন, বিজেপি, ডিএমকে এই বড় দুইটা দলকে এইভাবে হুঁশিয়ারি দিয়া বিজয় কিন্তু তামিলনাড়ুর রাজনীতিতে একদম হই হই কাণ্ড, রই রই ব্যাপার ঘটায় ফেলছেন। অলরেডি উনি বলছেন যে 2026 সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার দল একাই নির্বাচন করবে, কোনো জোটে যাবে না। 1967 আর 1977 সালের মতোই ওই 2 বছর যথাক্রমে ডিএমকে এবং এআইএডিএমকে অর্থাৎ অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম প্রথমবারের মতন ক্ষমতায় আসে। কাইন্ড অফ ধরতে পারেন, বাংলাদেশে এনসিপি যেমন একটা নতুন রাজনৈতিক দল করছে, ওরাও ওই টাইমে নতুন রাজনৈতিক দল হিসেবে আসছিল। এমনকি এআইএডিএমকে তো দল গঠনের মাত্র 5 বছরের মাথাতেই সরকার গঠন করে ফেলছিল। বিজয়েরও আশা তার দলও মাত্র 2 বছরের মাথাতেই কোনো কিছু একটা ম্যাজিক দেখাবে। সেইটা কারো সাথে জোট করে দেখাবে না, নিজের দল নিয়ে উনি একাই করতে পারবেন বলে ওনার বিশ্বাস আছে। অন্য প্রতিপক্ষদেরকে উনি ইঙ্গিত করে বলছেন, সিংহ ভিড়ের মধ্যে যেমন থাকতে পারে তেমনি একাও থাকতে পারে। সিংহ শিকারের জন্য বের হয়, বিনোদনের জন্য না। যাই হোক, উনি সিংহ নিয়ে অনেক পড়াশোনা করছেন, এটা আমরা বুঝলাম। তবে তার কিছু চ্যালেঞ্জও আছে। ফিল্মে গুন্ডাদেরকে মারা যত সহজই হোক না কেন, বাস্তবের রাজনীতি কিন্তু প্রচন্ড চ্যালেঞ্জিং। অলরেডি থালাপাতি বিজয়ের প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকে জেনারেল সেক্রেটারি এদাপ্পি কে পালানিস্বামী, উনি বলতেছেন, রাজনীতি কোনো সিনেমা না, এখানে কেউ রাতারাতি হিরো হয়ে যেতে পারে না। বিজয়কে ইঙ্গিত করে খোঁচরা দিচ্ছেন, নাম কিন্তু বলেন নাই। নাম বললে চাকরি থাকবে না। এই নেতা বিজয়কে অনেক আকার ইঙ্গিতে হুমকি দিয়ে রাখছেন। তার মতে এআইএডিএমকে হচ্ছে তামিলনাড়ুর সবচেয়ে শক্তিশালী দল, তাদের সবচেয়ে বেশি ক্যাডার আছে, তারা সবচেয়ে বেশি সময় রাজ্য শাসন করছে, কারণ নাকি এত সাহস নেই তাদেরকে ছুঁইতে পারবে। এরকম হুমকি ধামকি একটু একটু পলিটিক্স এর মধ্যে দেয় সবাই। বাংলাদেশেও তো হয়, আপনি দেখছেন, কখনো বলে প্রস্তাব করে ভাষায় দিবে, কখনো অন্য পলিটিশিয়ানের বয়সী ধরেন 26-27 বছর, তাদেরকে যা বলবে গত 16 বছর তো আমরা তোমাদের দেখি নাই, সব আন্দোলন আমরাই করছি। যাই হোক, থালাপতি বিজয়ের কথায় যদি ফিরি, তার প্রতি কিন্তু মানুষের সাপোর্ট আছে, নাইলে তো এত লক্ষ লক্ষ মানুষ তার সমাবেশের মধ্যে যাইতো না। মানুষের সমস্যাগুলোকে উনি ডাইরেক্টলি অ্যাড্রেস করেন। সামাজিক মর্যাদা, ইনক্লুসিভিটি, নারীর নিরাপত্তা, কৃষকের অধিকার, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কাজ করার জন্য সুবিধা, এইসব অঙ্গীকার ছিল বিজয়ের মূল মেসেজ। তামিলনাড়ুর জেলেরা মাছ ধরতে যায়, শ্রীলঙ্কার নেভির হাতে হয়রানির শিকার হয়, এইটা নিয়ে উনি কথা বলছেন। আবার মোদিকে উদ্দেশ্য করে বলছেন, আপনি কি মানুষের জন্য কাজ করতে তৃতীয়বারের মতন ক্ষমতায় আসছেন, নাকি সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে কাজ করার জন্য? সরাসরি যে উনি ইসলাম বিদ্বেষের ব্যাপারটা অ্যাড্রেস করছেন, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। বুঝাই যাইতেছে তামিলনাড়ুতে আঞ্চলিক রাজনীতিতে শক্ত একটা অবস্থান তৈরি করার পরে ভারতের জাতীয় রাজনীতিতেও উনি বেশ বড় একটা প্লেয়ার হওয়ার টার্গেটে আছেন। আঞ্চলিক নেতারা যে ভারতের জাতীয় রাজনীতিতে বড় প্লেয়ার হইতে পারেন, এইটা কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনেই দেখা গেছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি আর বিহারের জনতা দল ইউনাইটেড, ওদের সাথে জোট করতে হয়েছে। এই দুই দলের নেতা চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার ওই সময় ব্যাপক আলোচনায় ছিলেন। সরকার গঠনের পরে এই দুইটা দল দুইটা করে মোট 4টা মিনিস্ট্রিতে নিজেদের লোক বসায়। থালাপাতির গোল যে লং টার্মে কোনো কিছু একটা কইরা দেখানো, এটা তার কথার কাজের মধ্যেই বোঝা যাইতেছে। তার রাজনৈতিক দল কিন্তু একটা অ্যাপ লঞ্চ করছে, 26 সালের বিধানসভা নির্বাচনের আগে 2 কোটি মেম্বার
আর ৬৯,০০০ ট্রেইনড বুথ লেভেল এজেন্ট তৈরি করা। এই এজেন্টরা মানুষের ঘরে ঘরে যায় সাপোর্ট টানার কাজ করবে। তার দল যদি ভোটে জিতে তাইলে বিজয় নিজেই মুখ্যমন্ত্রী হবেন, এই ঘোষণাও অলরেডি করে ফেলছেন। এইটা মানুষের সাপোর্ট টানতে কাজে লাগতেও পারে। তবে বিশ্লেষকরা ধারণা করতেছেন সামনের নির্বাচনে দুইটা ঘটনা ঘটতে পারে। এখন কারা ক্ষমতায় আছে? ডিএমকে। ওদের বিরোধী পক্ষের যে ভোটগুলা এগুলা বিজয়ের দল টিভিকে পায় যাবে। এইভাবে আরেকটা যে ওদের বিরোধী দল আছে এআইএডিএমকে, ওদের অনেকগুলা ভোট কাটা পড়ে গেল। আলটিমেটলি এখানে কার লাভ হইতেছে বিজয়ের দলের কারণে চিন্তা করেন তো। যেই দলটা ক্ষমতাসীন এখন ক্ষমতায় বসে আছে অর্থাৎ ডিএমকেরই। আরেকটা সম্ভাবনা হইতেছে তরুণদের মধ্যে জনপ্রিয় একটা দল আছে যেটার নাম তামিলার কাটচি বা এনটিকে। এই দলটা বিজয়ের দলের কাছে প্রচুর পরিমাণে ভোট হারাবে। ওরা আবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৩০ লক্ষ ভোট পাইছিল, যেটা কিনা মোট ভোটের প্রায় ৭%। এইভাবে বিজয় টোটাল ৭ থেকে ৯% ভোট টানতে পারবেন বলে সবাই ধারণা করতেছেন, যেটা একেবারে কমও না কিন্তু আবার সরকার গঠন করার জন্য যথেষ্ট না। তবে এগুলো সবই অনুমান, রাজনীতিতে তো শেষ বইলা কোনো কিছু নাই। নির্বাচনের ফলাফল অনেক সময় মানুষের চোখ কপালে তুলে দেয়। তার উপরে বিধানসভা নির্বাচন ২০২৬ সালের এপ্রিল-মে মাসে, আর থালাপাতি বিজয়ের শেষ মুভি রিলিজ হবে কবে? জানুয়ারি মাসেই। জননায়কগণ বা বাংলায় জননায়ক, এইটা যদি হিট হয়, রেকর্ড ভাইঙা চুরা ফেলে, তাইলে নেতা আর অভিনেতা দুই বিজয়ের নিয়েই চরম ক্রেজ তৈরি হবে, যেটার প্রভাব নির্বাচনেও পড়তে পারে। আমি জানি বাংলাদেশে হয়তো বিজয়কে নিয়ে মাতামাতি করার কোনো মানেই নাই, কিন্তু ওই যে রাজনীতিতে নতুনদের একটা জোয়ার আসছে, এইটা সারা পৃথিবীতেই। আমার লাস্ট ভিডিওটা কিন্তু এইটা নিয়েই ছিল। যখনই কোনো নতুন মানুষ রাজনীতিতে আসে তাকে নিয়ে একটা আশাবাদ তৈরি হয়। থালাপাতি বিজয়ের বয়স ৫১, উনি তো তরুণ না, তবে সিনেমার হিরো হিসেবে মানুষের চোখে এতদিন ছিলেন। এখন নতুন একটা রোলে রাজনৈতিক নেতা হিসেবে আসতেছেন, মানুষের ক্রেজ এইটা নিয়েই। এ কারণেই বাংলাদেশের মানুষ আশাবাদী হয় হয়তো এইভাবেই একজন একজন করে আমাদের পাশের দেশে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। হয়তো সামনে কোনো এক সময় ইতিহাস বদলাবে, ভূগোল বদলাবে। একটা পলকে না হইলেও আস্তে আস্তে হয়তো বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্কটা বদলাবে। ভারত বাংলাদেশকে সবসময় ডমিনেট করবে, আধিপত্য বজায় রাখবে। এই সম্পর্কের বদলে সম্পর্কটা হবে সম্মান আর মর্যাদার। এই পথে থালাপাতি বিজয়ের মতন খুবই তুমুল জনপ্রিয় কেউ যখন রাজনীতির মাঠে নামেন, খেলাটা প্রতিপক্ষের জন্য মোটেই সহজ হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আমি প্রতি সপ্তাহে একটা বা দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। কোনো এক কারণে ইউটিউবের অ্যালগোরিদমে কোনো ঝামেলা হইতেছে, হয়তো ভিডিওগুলো সবার কাছে যাইতেছে না, আমি জানি না কেন। গত সপ্তাহের ভিডিওতে তো আমার পুরা অটো ডাবিং করে ইংলিশ অটো বানায় ফেলছে, অবস্থা পুরো খারাপ করে দিছে। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।